এই ছোট সাহেব কোথায়? বাইরে গেছেন হুজুর। বাহ, সুন্দর। ছেলে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে আর মা সেগুলো চাকরানির মতো গুছিয়ে রাখছে। জি বলো তুমি, ছেলের কাজ মা করবে না তো করবে কি? কেন, বাড়িতে চাকর বাকরের কি অভাব আছে? অবশ্য তারা তো আবার তোমার ছেলের বন্ধু, গল্প গুজব হাসি ঠাট্টার সাথী। আচ্ছা, হঠাৎ সকালবেলা তুমি ছেলেটার পেছনে লাগবে কেন? তোমার দৃষ্টি থাকলে তো আর আমাকে মাথা ঘামাতে হতো না। দিনরাত হইচই করে কাটানোর বয়সের পার হয়ে গেছে। এখন কাজের দিকে মন দেওয়া উচিত। ব্যবসা বাণিজ্যে আমাকে একটু সাহায্য করলে। রাজিয়া, ব্যবসা আমার যাই হোক, মনে রেখো তারই দৌলতে আজকের এই শান শওকত। ওই ব্যবসা না হলে তোমার ছেলের জীবন শিল্পপতি হায়দার খানের ছেলে হিসেবে নয়, বরং হায়দার কেরানির ছেলে হিসেবে পরিচিত হতো। কি জানি, হয়তো সেটাই ভালো হতো। ও ভালো করে জানতে পারতো ওর বাবা কি করে, কোথা থেকে অন্ন বস্ত্রের টাকা আসে। হ্যাঁ, আর চারিদিকে তাকিয়ে বাবার দারিদ্র্যকে অভিশাপ দিত। ওসব বড় বড় বলি আমি অনেক শুনেছি। জীবনের কাছে যারা হেরে যায় ওগুলো তাদেরই মুখে মানায়। থাক, জীবনের কথার বলো না। দিন রাত টাকার পেছনে ঘুরে বেড়ানোর মতো অভিশপ্ত জীবন যেন আমার সাহেবের না হয়। এই জীবনের প্রথম ধাক্কায় এক ছেলেকে আমি হারিয়েছি। সাহেবকে আমি আর হারাতে চাই না। আমার সাহেব যেমন আছে তেমনি থাক। দিনটাই মাটি করে দিল। নষ্ট হবে জায়গাতে। দোকানপাট আছে, ললিত কলা আছে, অথচ একটা মোটর গ্যারেজ নেই। এখন 4 মাইল ঠেলে গ্যারেজে নিয়ে যাও, আর নয়তো 4 মাইল গিয়ে মিস্ত্রি ডেকে আনো। বেবি, এই বেবি, এই বেবি, 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 কাকরাইল যাবে? শান্তিনগর যাবে। কাকরাইল শান্তিনগর খাইছে আমারে। আপনার দুজন একসাথে না? না। যাবে কিনা বলো। উঠেন। আমি তোমাকে আগে দেখেছি, আমার সঙ্গে কথা বলো। কে দেখেছে আগে? আমি দেখিনি। যাচ্ছেন তো দুজনেই। এখন রাজি হইলে দুজনে লয়ে যাই। একজনের নাম একজনের নাম দু। কি বলেন, রাজি? না। সরি ম্যাডাম, আমাকেই যেতে হবে। আমি চাপাচাপি করতাম না, কিন্তু আমার একটু ব্যস্ততা আছে। ব্যস্ততা আমারও আছে, আর আমি যখন বেবি দেখেছি, অতএব বেবি আপনার। এই তো তা ম্যাডাম স্বীকার করছি, বেবি আপনাদেরই হয়। ঠিক আছে, আপনার বেবি আপনি নিয়ে যান। হোয়াট ইডিয়েট। আরে হ্যালো হ্যালো ম্যাডাম, এই যে বেবি কাঁদবে তো। তুমি একটা কাজ করো, এই টাকা কটা রাখো। কি? এই নাও চাবি, আমার গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আইন কিন্তু। শান্তিনগর যাবে? চলেন। কত নেবে? রিয়েল ইনসাফ করে 20 টাকা পাবে। রাজি? উঠেন। চলো। কিভাবে গাড়ি চালায়? দুঃখিত। আপনি
জি, ভেবে দেখলাম বেবি তো আর একজনের হতে পারে না। ও আরে আরে চান্স পেয়ে ভাড়া না দিয়ে চলে গেলেন। আচ্ছা ফাঁকিবাজ মেয়ে তো। আপু কি দেখছি? না না, কিছু না কিছু না। হাতে টাকা কিছু? টাকা? ও স্কুটার ভাড়া। স্কুটার ভাড়া? স্কুটার তো চলে গেল। টাকা না নিয়ে চলে গেল যে? এই ব্যাপার কি? তুই এসব বুঝবি না, ভেতরে আয়। আয় মা আয়। না, তুমি দেখছি চোখটার 12টা না বাজিয়ে ছাড়বে না বাবা। যতদিন প্রফেসর ছিলে পড়িয়েছো পড়েছো, কিচ্ছু বলিনি, কিন্তু এখন তো রিটায়ার করেছো। এখন তোমার এত পড়া কি দরকার? তোদের ফাংশনের কথা বল, সব ঠিকঠাক তো? অ্যারেঞ্জমেন্ট তো কমপ্লিট করে ফেলেছি বাবা, এখন টিকিট সেলের উপর ভরসা করতে পারছি না। হ্যাঁ, মানুষের রুচি তো নামতে নামতে সকল প্রিন্সেসদের নাচে গিয়ে পৌঁছে। তাই ভাবছি কিছু পুষিং সেলের চেষ্টা করব। এই দেখো, সারাদিন পর মেয়েটা ফিরেছে, কোথায় হাত মুখ দিয়ে কিছু মুখে দেবে তা না শুরু করে দিয়েছে তোমার গল্প। জামা যা, নইলে ঘর সন্ধ্যায় আমার প্রফেসরগিরি ছুটিয়ে আমাকে যুক্তি তর্ক ক্লাসের ছাত্র বানিয়ে হাসিস না তো, গা জ্বলে যায়। সন্ধ্যা হয়ে গেল, লাইট জ্বালাবার কথা হুশ আছে? যা লাইট গুলো জ্বেলে দে। সাহেব। মা, কি রে, পাগলের মতো একা একা হাসছিস কেন? হাসবো না, ইডিয়েট তো। ইডিয়েটরা এরকম করে হাসে। ইডিয়েট? তুই কোন দেখে ইডিয়েট হতে যাবি? কোন পোড়ার মুখে তোকে ইডিয়েট বলেছে? মুখ না আমার মুখী, তা পোড়ার মুখী বলতে পারো। বাপরে, মেয়ের মুখ তো না যেন আগুন জল জল করছে। সে আগুনে আমি ঘি ঢেলে দিয়ে এসেছি। মা সাহেব, মায়ের সঙ্গে বাদরামো হচ্ছে, লজ্জা নেই? লক্ষ্মী মা, তোমার বাদর তোমার সাথে বাদরামি করবে না তো করবে কার সাথে? তা আমার বাদরটা কি চিরকাল বাদরই থাকবে? মানুষ হবে না? না মা, মানুষদের বড় বেশি জ্বালা, বিশেষ করে বড় মানুষদের। দেখছি তো বাবাকে, এ চাই ও চাই, বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, যত পাই আরো চাই। আচ্ছা মা, ছোটবেলায় তুমি যে রূপকথার আক্ষরিকের কথা বলতো, তারাই বোধহয় চেহারা পাল্টে ওসব বড় মানুষ হয়ে গেছে। ঠিক সাহেব, বাবা সম্পর্কে ওসব বলতে নেই। তাছাড়া তোর বাবা যা কিছু করছেন তোর জন্যই তো করছেন। মানা করো মা, মানা করো, না হলে মৃত্যুর পর বাবার আত্মা বড় কষ্ট পাবে। তখন দেখবে তার সাধের টাকা পয়সায় টিপে লেগে গেছে। কেন রে, তুই থাকতে টিপে লাগবে কেন? আমার এসব সইবে না মা। মা, তুমি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখো, ও যদি পায় তাহলে 3 প্লেট খাবারও খেয়ে ফেলতে পারে। কিন্তু বাবার তো কোটি কোটি টাকা, কই 1 প্লেটের বেশি তো বাবা খেতে পারে না। তাহলে এই টাকা দিয়ে কি হবে মা? আসলে সবই নেশা, তোমার সেই রূপকথার রাক্ষসদের মতো। তুই এত কথা ভাবিস সাহেব, এরপরেও তোকে ইডিয়েট বলতে পারে এমন মেয়েটা কে রে? আমার বড় দেখতে ইচ্ছে করছে। আমি তো ভালো করে দেখিনি, তোমাকে কেমন করে দেখাবো? দাঁড়াও, আগে ভালো করে দেখি নেই। আসলে আগুন না আলেয়া। আগুন আগুন আপা, যা একটা খেলা জমিয়েছিস না। বড় বোনের গায়ে হাত তুলিস? কি মজা! হাত তুললাম কোথায়? আদর করলাম। আদর করেছিস? এখন তো আমার আদর ভালো লাগবেই না। শম্পা, তা হ্যাঁ রে আপু, দুবারের লোকটার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিলি কিভাবে?
এইভাবে ওরে দুষ্টু দেখাচ্ছি মজা কে বুঝলি? একেবারে লোকটার বুকে কি ভাগ্যবান লোকটা, একবার ভালো করে দেখতেও পারলাম না। ভালো করে দেখতেও পারিস? হ্যাঁ তোকে ভালো করে দেখাচ্ছি। সংস্কৃতি, শিল্পকলা, দেখো তোমাদের ওই শিল্পকলা তাহলে আমি বুঝি না। শিল্প বলতে আমি বুঝি ইন্ডাস্ট্রি, আর কলা বলতে বানানা। ইন্ডাস্ট্রির কথা বলো, আমি ইন্টারেস্টেড হব। এমনকি বানানা মানে কলা, তাতেও আমার ইন্টারেস্ট আছে, কিন্তু তোমাদের এই শিল্পকলাটা আমার কোনো ইন্টারেস্ট নেই। আমরা দুঃখিত, আপনি কি বিরক্ত করলেন? না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো। লাইলি আমার লাইলি, লাইলি আমার লাইলি, আমি মজনু হতে চাই, লাইলি তোমায় পেতে চাই, আমারই মাঝে আজ আমি যে নাই, আমি তোমার হতে চাই, আমি তোমায় পেতে চাই, চলো না দুজনে আজ হারিয়ে যাই। তুমি কি করলে সাহেব? প্রেম, ভালোবাসা, লাভ, রোমান্স, প্যার, মোহাব্বত, যে ভাষাতেই বলো না কেন, এর একটাই মানে, তুমি যে আমার, ওগো আমি যে তোমার। কতটা ভালো নয়। ভালো মন্দের দেয়াল আমি চিনি না চম্পা। দুজনের মন যখন মিশে গেছে, তখন কোনো দেয়ালই আমাদের পৃথক করতে পারবে না। সাহেব, তবু দেয়াল একটা আছে, সে দেয়াল পেরিয়ে না তুমি নেমে আসতে পারবে, না আমি উঠে যেতে পারবো। বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি অবস্থার কথা বলছো। শোনো চম্পা, বড়লোক আছে আমার বাবা, আমি নই। আমি একেবারে একটা বেকার যুবক। তবু তো তোমার এত বড় একটা গুণ আছে, আমার তাও নেই। আমি যে কি করে তোমার যোগ্য হব? সাহেব, চম্পা, সাহেব, চম্পা, ব্যাপারটা কি বলতো আপু? মাথাটা খারাপ হলো নাকি? হ্যাঁ, তা বোধ হয় একটু হয়েছে। তাহলে তো ডাক্তার ডাকতে হয়। সে ডাক্তার তুই পাবি কোথায়? দেখি কোন বেবি ডেকশনের ঠিকানা জানে কিনা। চম্পা, বড় পাজি হয়েছিস তো। ডুবে ডুবে পানি খায়।
কেউ কি একটা টের পায়? দাঁড়া, বাবাকে বলছি। তার ছোট মেয়েটা কত পেকে গেছে। ও মা, চুরি করে কে? আর দোষায় কার? বলি আপু, এই ছোট্ট মেয়েটি কিছু করার মতো বড় না হলেও কিছু বোঝার মতো বড় ঠিকই হয়েছে। কি বুঝিস তুই? বুঝি যে ড্রাইভারটা খুব পাকা। এরকম টিপটপ মডেলের একটা গাড়ি পেয়ে দেখো দেখো, আবার দুষ্টুমি শুরু করেছে। মা দেখো না মা, আপা আমার কানটা টেনে কেমন লাল করে দিয়েছে। নিশ্চয় কোনো দোষ করেছিলি? হ্যাঁ, যত অন্যায় তো আমি করি। আর তোমার সোহাগের বড় মেয়েটি। মা, তোমার ছোট মেয়েটা একদম পেকে গেছে। শীঘ্রই একটা ছেলে ধরে ওকে বিদায় করো। এই আপু, ভালো হচ্ছে না, বলবো মাকে? ও কর, যত খুশি শয়তানি কর। আমি যাই, তোর বাবার খাবারটা দিয়ে আসি। কে চোখ কটমট করলে কেন? মাকে জানিয়ে রাখলে তো ভালো হতো। যত তাড়াতাড়ি হয় আমার ততই সুবিধা। কিসের সুবিধা? প্রতিশোধের। মানে? বড় বোনের কানে তো আর হাত দিতে পারবো না। দুলা ভাই এলে তোর কানটা বলে। কি মা, তুমি এত রাতে? আলো জ্বলতে দেখে ঘরে ঢুকলাম। ঘুমোস নিজে? এই তো এক্ষুনি ঘুমাবো। কি যে করে রাখিস বিছানাপত্র? করো কি? হ্যাঁ, আমি সব ঠিক করে নেব। যাও লক্ষ্মী মা, তুমি ঘুমো। কি আছে বালিশের নিচে? বালিশের নিচে? কই কিছু না তো। মায়ের সাথে মিথ্যে কথা দেখি। মা, তুমি বুঝছো না। আমি বুঝি না? না ঠিক আছে, তাহলে তো বাবাকে বুঝতে বলবো। মা ঠিক আছে, ঘুমা, রাত জাগিস না কিন্তু। বলবো মা, তোমাকেই তো বলবো, কারণ ওকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সাহেব। এই জন্য তো বলি নষ্ট গাড়ি জিন্দাবাদ। সেদিন যদি গাড়ি নষ্ট না হতো তাহলে স্কুটারের দরকার হতো না, আর স্কুটারের দরকার না হলে তোমার সাথে ঝগড়াও হতো না, আর ঝগড়া না হলে প্রেমও হতো না। তাই? অবশ্য তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে, অ্যাক্টিং করতে হয়েছে, ড্রাইভার তারপর টিকিট কিনতে হয়েছে, গাইতে হয়েছে, নাচতে হয়েছে, তারপর ডান্স থেকে ডান্স ড্রামা জমে গেছে। চালিয়ে যাও বন্ধু, চালিয়ে যাও। তোরা এখানে? এখানে ওদের চলুক এখন লীলা, আর আমরা বরং হয়ে যাই ঢিলা। চলি না বন্ধু, চলে। মন মনে ওরা দেখে গেল, এখন সারা একাডেমিতে জানাজানি হয়ে যাবে। তা তো হবেই। শুধু একাডেমিতে কেন, তোমার বাড়িতে জানাজানি হবে, আমার বাড়িতে জানাজানি হবে, সারা শহরে জানাজানি হবে, সানাই বাজবে। তার আগেই তোমার আব্বাজান যদি রেখে। তা তো যাবেই, রেগে চেঁচিয়ে উঠবে, একেবারে উর্দু ছবি ভিলেনের মতো বলবে, ইয়ে শাদি কবি নেই হোগি। কিন্তু আমি বলবো, প্যার আব্বাজান, বিয়ে যখন আমার, তখন আমাকে বুঝতে দাও। এটা তোমার ব্যবসার হিসাব নয়, এটা আমার মনের হিসাব। কি খবর মুমতাজ? 1 লক্ষ টাকার একটা চেক পেয়েছি বস। থ্যাংক ইউ। What happened, Rohan? Successful, boss. Very good. তোমার কোনো অসুবিধা হয়নি তো মোবারক? জি না বস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মাল এনেছি বস। কত কার্টন মাল আছে? 500 কার্টন। গোডাউনে চলে যাও। বেশ বস।
পার্টনার, কি খবর? এমন অসময়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অফিসে আজ বেশিক্ষণ থাকতে পারিনি। জি, এটা একটা টেম্পোরারি নাম্বার। তা বলুন খবর কি? আচ্ছা, অবশ্যই অবশ্যই, এমন খুশির খবর আমি নিজে গিয়ে দোয়া করে আসবো। তবুও রানী মামনিকে আমার অ্যাডভান্স কংগ্রাচুলেশন। ওকে ওকে, গুড বাই। বুঝলো? ইয়েস বস। বাইরের লোককে নাম্বার কে দিয়েছে? বাইরের কাউকে তো দেয়নি বস। উনি আপনার পার্টনার। ড্যাম ইউর পার্টনার। বিজনেসের সম্পর্ক বিজনেসের জায়গায়, এখানে কি? ইমিডিয়েটলি নাম্বারটা চেঞ্জ করো। ইয়েস বস। আরে আঙ্কেল আসুন। কংগ্রাচুলেশন মা, কংগ্রাচুলেশন। বলো, এই খুশির দিনে কি চাও তুমি এই বুড়ো ছেলের কাছে? বাস আপনার দোয়া। আর দোয়া তো সবসময় আছে, তাই বলে তোমার তো সুন্দর রেজাল্টের খবরটা কি খালি মুখের দোয়াতে পোষায়? হ্যাঁ, দেখো তো এটা পছন্দ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি এটা কি করছেন? কোনো কথা নয়, এটা পড়ো, তারপর তোমার বাবাকে খবর দাও। নাও পড়ো। বাহ, চমৎকার মানিয়েছে। যাও তোমার বাবাকে ডেকে আনো। হ্যালো পার্টনার, সালাম আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। বসি। কিন্তু এ কি করেছেন পার্টনার, এত দামি উপহার? আরে থামুন তো, ব্যবসা করছি বলে সবকিছুকে টাকার হিসেবে চলে? আরে এসো এসো মামনি, মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, মিষ্টি তোমার আঙ্কেলের। পার্টনার, আর দুজন মিলে প্রাণ ভরে মিষ্টি খাও। কম্পিটিশন। না না আঙ্কেল, বাবাকে মিষ্টি খাওয়ার কথা বলবেন না, ডাক্তারই মানা আছে। আমি বাবা নাস্তা আনছি। খবরদার, কালও তোমাকে ডাক্তার মানা করে গেছে। কেমন জব্দ পার্টনার, আমি বেঁচে থাকলে তিনিও আপনাকে এত কড়া শাসনে রাখতে পারতেন। হ্যাঁ সত্যি, ওর শাসনের বাইরে যাবার সাহসী আমার নেই। কিন্তু বেশি দিন আর আপনাকে এই মিষ্টি শাসনের অধিকার পেতে দিচ্ছি না। রানীমা বিয়ে পাশ করলো, আর দেরি করতে চাই না। রানীমাকে ঘরে নিয়ে সাহেবকে সংসারী করতে চাই। হ্যাঁ, মেয়ে যখন, তখন চিরকাল তো তাকে আর ঘরে আটকে রাখতে পারবো না। তাছাড়া আপনার ঘরে যাবে, সে তো আমার ভাগ্যের কথা। শোনো মা, আগামী 11 তারিখ তোমার বাবাকে ধরে নিয়ে সন্ধ্যায় ছেলের বাড়িতে চলে আসবে। 11 তারিখে? কেন, কোন অকেশন? অকেশন মানে সাহেবের জন্মদিন। আমার মনে হয় আজকের এই ছোট্ট উৎসব আমরা শুরু করতে পারি। আমি ইচ্ছে করে খুব লিমিটেড গেস্ট, যারা আমার খুব ক্লোজ, কেবল তাদেরই ইনভাইট করেছি। কারণ আমার আর একটা উদ্দেশ্য আছে, যা আজকের অনুষ্ঠানের শেষে ঘোষণা করব। সাহেব এসো, শুরু করে যায়। হ্যাঁ, একটু দেরি হবে বাবা, একজন গেস্ট এখনো আসেনি। অবশ্য সে তোমার ইনভাইটেড নয়, আমার ইনভাইটেড। তোমার ইনভাইটেড? হ্যাঁ, ওই তো এসে গেছে। শুভ জন্মদিন। শুভ আগমন। যে অতিথির জন্য আমি অপেক্ষা করছিলাম, ইনি আমার সে আকাঙ্ক্ষিত অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি, পারভিন আক্তার চম্পা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মাই বয়। ভুল আমারই হয়েছে। এমন একটা অনুষ্ঠানে একটু নাচ গানের ব্যবস্থা করা আমারই উচিত ছিল। যাক, উনি যখন এসেই পড়েছেন, আমার দিক থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানে আনন্দ বিতরণ করার জন্য আমি মিস চম্পাকে 5,000 টাকা সম্মানী দেব। বাবা, কি বলছো? উপস্থিত সুধীবৃন্দ, সাহেব শুধু শুধু উত্তেজিত হচ্ছে। মানুষকে আনন্দ দেয়া এক মহৎ কাজ। শিল্পী হিসাবে
সে কাজ করতে আমার কোনো দ্বিধা নেই। চম্পা, গান আমি অবশ্যই গাইব, তবে যে 5,000 টাকার কথা জনাব হায়দার খান বলেছেন, সেটা কোনো ইন্ডাস্ট্রি বা কলা ব্যবসার জন্য আমি ওনাকেই দান করলাম। তোমরা যারা টাকার বড়াই করো, লক্ষ টাকার সোনার মূর্তি গড়ো, আজকে আমি শোনাই তাদের গান। তোমরা যারা এই সমাজে বড়, উঁচু সৃষ্টি করো, আজকে আমি শোনাই তাদের গান। আমরা গরিব মনের মূল্যায়ন, সুখী আছে করে করে অবহেলা পাই। আমরা গরিব মনের মূল্যায়ন, সুখী আছে করে করে অবহেলা পাই। কারো রাখে নাই তুমি উঠাই আছে তুমি না, চাই আছে তুমি না। তোমরা যারা সুখের টাকা করো, পানির দামে মন ওজন করো, আজকে আমি শোনাই তাদের গান। তোমরা যারা টাকার বড়াই করো, লক্ষ টাকার সোনার মূর্তি গড়ো, আজকে আমি শোনাই তাদের গান। তোমরা বিশাল আমরা দুঃখতা, তোমাদের হৃদয়ে নিতেও হয় না মনের ঠাঁই। তোমরা বিশাল আমরা দুঃখতা, তোমাদের হৃদয়ে নিতেও হয় না মনের ঠাঁই। এই কথাটা বলে গেলে যায় না মনের ঠাঁই, যায় না মনের ঠাঁই। তোমরা মুখে রঙিন চশমা পরো, নিজের চোখে নিজে সাজো বড়, আজকে আমি শোনাই তাদের গান। তোমরা যারা টাকার বড়াই করো, লক্ষ টাকার সোনার মূর্তি গড়ো, আজকে আমি শোনাই তাদের গান। তোমরা যারা এই সমাজে বড়, উঁচু নিচু সৃষ্টি করো, আজকে আমি শোনাই তাদের গান। আজকে আমি শোনাই তাদের গান। দাঁড়াও, ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। তোমাদের দুজনের সম্পর্কের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। গুড নাইট। চম্পা, চম্পা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি একদিনও মিথ্যে বলিনি। বাবাই আমাকে পাঠিয়েছেন। যাও প্লিজ, যাও যাও। তুই এসেছে দেখে আমি খুব খুশি হয়েছি। গত রাতের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আরে না না, ইটস অল রাইট, অল রাইট। এ বয়সে একটু আবেগ প্রবণতা থাকবেই।
তোমরা এখন যা কিছুই করো সব আবেগের বশে। আমি বুঝতে পেরেছি তুমি শাহেদকে ভালোবাসো। শাহেদ বড় হয়েছে, তাকে বিয়ে দিয়ে ঘরে বউ আনা প্রয়োজন। হ্যাঁ, ভালো কথা। তোমার বাবা কি করেন? বাবা রিটায়ার্ড প্রফেসর। রিটায়ার্ড প্রফেসর? সংসার চলে কি করে? গরিবী হালে চলে যায়। গরিব? গরিব কথাটাকে আমি ঘৃণা করি। এই পৃথিবীতে যত গরিব আছে তারা আমার শত্রু। আর সে গরিবী লেবাজ নিয়ে তুমি এসেছো আমার ছেলের সাথে ভালোবাসা করতে। ভালোবাসা ধনী গরিব? ভালোবাসা ধনী গরিব মানে না, এই তো বলতে চাও? আমার সঙ্গে অন্য। তোমার বয়ফ্রেন্ড আছে? না। নাইট ক্লাবে যাও? না। মদ খাও? ক্লাব পার্টিতে যাও? আপনি সব কি বলছেন? আমার সংজ্ঞার সাথে তোমার জীবনের কোনো মিল নেই। তুমি জানো শাহেদ আমার একমাত্র ছেলে। ওর ভবিষ্যৎ সুখের জন্য আমি কি না করেছি। পারবে? পারবে তোমার বাবা শাহেদের যৌতুক মেটাতে? এরপরেও তোমার সাত জায়গায় এবারের বউ হতে? দোহাই তোমার, আমার শাহেদকে তুমি ধ্বংস করো না। তুমি যা চাও, যত টাকা চাও আমি মিটিয়ে দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু টাকার বিনিময়ে ভালোবাসা বেচা কেনা করি না। চম্পা, কি হয়েছে? তোমরা বড় লোক, তোমার বাবার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি মান সম্মান, আভিজাত্য তোমাদের অহমিকা। তোমাদের কাছে গরিবরা খেলার পুতুল, কিন্তু আমরা মানুষ। আমরা গরিব হলেও ভালোবাসা নিয়ে প্রতারণা করি না। চম্পা, কি হয়েছে সাহেব? ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তাই তো, তোমার দিকে তাকিয়েছি কেন? আমার তো তাকানো উচিত তোমার আভিজাত্যের দিকে, ঐশ্বর্য আর প্রতিপত্তির দিকে। সাহেব, তোমার কাছে মানুষের জীবনের কি দাম? বাবা, তোমার তো প্রেম শুধু টাকার সাথে, তোমার তো প্রেম তোমার আভিজাত্যের সাথে, বাড়ি গাড়ি ঐশ্বর্যের সাথে। সাহেব শান্ত হও, ভুলে যেও না আমি তোমাকেও ভালোবাসি। মিথ্যে কথা! তুমি এই রক্ত মাংসের হৃদয়বান সাহেবকে ভালোবাসতে পারো না। তুমি ভালোবাসো সেই সাহেবকে যার পরিচয় কোটিপতির সন্তান। তুমি ভালোবাসো সেই সাহেবকে যাকে তোমারই মতো একটা টাকা বানানোর মেশিনে পরিণত করতে চাও। সাহেব, তুই ভুল বুঝেছিস। আমি তোর ভালোর জন্যই। চুপ করো, চুপ করো বাবা। আমার ভালোর কথা একবার উচ্চারণ করো না। ভালোবাসা আমার জীবন, তোমার ওই ঐশ্বর্যের জেল ফিরে যাচ্ছি, আমার জীবনের কাছে ফিরে যাচ্ছি। সাহেব না, এ হতে পারে না, এ হয় না। ফিরে যাও। আমার আর ফেরার কোনো পথ নেই চম্পা। আমার জীবনের সব পথ এখন একই জায়গায় এসে মিশেছে। যেখানে দাঁড়িয়ে আছো তুমি। সাহেব, এভাবে বলো না সাহেব, এভাবে বলো না। আমি তোমাকে তোমার বাবা মা আরাম মায়ের ঐশ্বর্য থেকে কেড়ে নিতে চাই না। তোমার যেটুকু ভালোবাসা আমি পেয়েছি তারই আগুন বুকে নিয়ে সারা জীবন আমি জ্বলতে থাকবো। আমি আর কিছুই চাই না সাহেব, কিছুই চাই না। কিন্তু আমি চাই। আমার সারা মায়ের তো তুচ্ছ, এমনকি আমার এই জীবনের বিনিময় হলো আমি তোমাকে চাই। না সাহেব, মনের মধ্যে অনেক বাধা, অনেক অভিশাপ। তুচ্ছ মিলনের জন্য আমাদের ভালোবাসাকে অভিশপ্ত করতে আমি পারবো না। আমি জীবনে একবারই ভালোবেসেছি তোমাকে। এই ভালোবাসাই আমার সারা জীবনে সাথে হয়ে থাকবে। আমাকে আর কোনো কিছু লোভ দেখিও না সাহেব। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। কি করলি? আমি ঠিকই করেছি, আমি যা করেছি তা ঠিকই করেছি সম্পা, ঠিকই করেছি, ঠিকই করেছি। তুমি আর
সন্তান আমার বুক থেকে হারিয়ে গেছে। আজ আমার সাহেবকে ছিনিয়ে দিয়ে ছুড়ে দিয়েছে। ওকে বলুন আমার সাহেবকে ফিরিয়ে দিতে, আমার সাহেবকে ফিরিয়ে দিতে। রাজিয়া, রাজিয়া, তুমি আমি দেখছি সাহেব কোথায়। এখন আমি আছি মহাসুখে, এখন আমি আছি মহাসুখে, তোমার দেয়া দুঃখ গুলো নিয়ে ভাঙা বুকে, এখন আমি আছি মহাসুখে, এখন আমি আছি মহাসুখে। জানাবার গেছি সুখের কিনার, গেছি সুখের কিনার, নেশায় ধুকে ধুকে, এখন আমি আছি মহাসুখে, এখন আমি আছি মহাসুখে। কিছু হারাবার কারো আশায় নেই আর কিছু ফিরে তাকাবার, ব্যস্ত আছি ভালোবাসার, ব্যস্ত আছি ভালোবাসার সকল হিসাব চুকে, এখন আমি আছি মহাসুখে, এখন আমি আছি মহাসুখে। ও তোমার দেয়া দুঃখ গুলো নিয়ে ভাঙা বুকে, এখন আমি আছি মহাসুখে, এখন আমি আছি মহাসুখে। সাহেব, সাহেব নাও নাও ভাই, দেখো কে এসেছে। আরে কে? আরে উঠে দাঁড়াও, সম্মান করো। ওই পায়ের ধুলো পড়ে তো তোমাদের আসর স্বর্গ হয়ে গেল, আর আমার মতো মিসকিনকে দেখে তোমরা অবাক হয়ে গিয়েছিলে। আমি তো, আর ও তো কোটিপতি হায়দার খান। সাহেব, না বাবা, এটা তুমি ভালো করোনি। এখানে আসবে আমার মতো মিসকিন, তোমার মতো লোকদের জন্য তো বড় বড় বার আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, ক্লাব আছে। আমার মতো যাদের পকেটে মাল নেই তারা খুঁজে খুঁজে সব জায়গা বের করে। চোরাই জায়গা পুলিশ জানলে তারা করে, ভেঙে চুরে তছনছ করে দেয়, আর ধরে নিয়ে হাজতে বন্ধ। তুই ফিরে এসেছিস, আর আমার কিচ্ছু হবে না। কোথায় ছিলি বাবা, কোথায় গিয়েছিলি? তুই
থেকে জানিস না তোর বাবার এই ধন দৌলত আর মায়ের ঐশ্বর্য সবকিছুর চেয়ে তুই আমার কাছে অনেক বড়। আমি দুঃখিত যে আপনাকে বসতেও বলতে পারছি না, কারণ আপনার ঘরের মতো দামি সোফা দামি কার্পেট নেই আমার ঘরে, আর আপনার দামি বিলাসী রসনাকে তৃপ্ত করার মতো খাবারও আমাদের ঘরে নেই। তুই আপনাকে খালি মুখেই বিদায় করতে হতো। আমা এসব তুই কি বলছিস? বলতে দিন এসব ওর কাছে আমার পাওনা আছে। বিআই সাহেব। বিআই সাহেব? কে কাল বিআই সাহেব? আপনাদের টাকা পয়সা ধন দৌলত আছে বলেই কি আমাদেরকে আপনারা খেলার পুতুল মনে করেন? ইচ্ছে হলে ঘরে ডেকে অপমান করবেন, আবার ইচ্ছে হলেই বলবেন ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, আর আমরা সব মুখ বন্ধ করে সহ্য করব? আমি আপনাকে বলছি আপনি যান, আমার এই বিয়েতে মত নেই। তুমি মত না দিয়ে পারবে না, আমি জানি না। সাহেবের অবস্থার কথা শুনলে তুমি কিছুতেই স্থির থাকতে পারবে না। সাহেব? কি হয়েছে সাহেবের? কাল রাতে যেখান থেকে আমি সাহেবকে তুলে নিয়ে গেছি সেখান থেকে তাকে ফেরাতে না পারলে সে হয়তো বাঁচবে না, আর তুমি ছাড়া কেউ তাকে ফেরাতে পারবে না। আমার জন্য নয়, সাহেবদের জন্য বলছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। বাবা বাবা আসসালামু আলাইকুম। বিয়ের আগে কত মেয়েকে দেখেছি, লজ্জায় মুখে খুলে না। আরো কত জোরে জোরে কবুল বলে তুই শুনেছিস? আপনারা কি যে বলেন, আপা কি আজ প্রথম কবুল করলো নাকি? আপা তো কবুল বলেছে সেই কবে। হতে পারে না। দেখি দেখি সাহেব, আমার সাহেব কি হলো? কি সর্বনাশ হলো? আপনার কি সর্বনাশ হয়েছে? আপনার মেয়ে নিশ্চয়ই কার সঙ্গে সম্পর্কে চলে তার সঙ্গে চলে গেছে। এখন আমার সাহেবকে বাঁচাতে পারলেই হয়। এমন কথা বলবেন না, আমার মেয়ে নিষ্পাপ, ফুলের মতো। সেই জন্যই তো ভ্রমণের অভাব হয়নি। যত সব। সাহেব, আমি আপনার সঙ্গে যাব না, আপনি বরং বাড়িতেই থাকুন। নতুন জামাই এলে তাকে বরণ করার ব্যবস্থা করুন। চলো। বিআই সাহেব শুনুন, বিআই সাহেব, বিআই সাহেব। নিশ্চয়ই খুব বিপদে পড়েছে। কত মাইনসে কত জায়গায় কত বিপদে পড়াতে, আর হগলদের বাঁচানোর এজেন্সিকে আল্লাহ তোমার দিয়েছে নাকি? হারামজাদা, মানুষের উপকার করাই জাফরের ধর্ম। চলো এসো আমার সাথে।
ওকে ছেড়ে দে। কে তুই? তুই কে? তোর দুলাভাই। দেখতে পাচ্ছিস না তোর বোনকে নিয়ে বাসর ঘর করছি? ও আচ্ছা, তা বাসর ঘরটা সাজানো নেই কেন? কি মুশকিল রে বাবা, এখন আবার ফুল পাবো কোথায়? যাকে ফুল যখন নেই তখন তোর রক্ত দিয়েই ফুলের ব্যবস্থা করি। দুলাভাই হবার শখ হয়েছিল না? ওকে যখন আমার বোন বানিয়েছিস, ও আমার বোনই। ঠিক আছে, আমার বোন তো আর তোর ভাগে জুটলো না, কিন্তু তোকে যখন আমি শালা বানিয়েছি তখন তোর দুলাভাই আমি হবই। ভাইয়া, ভাইয়া আমাকে শীঘ্রই নিয়ে চলো। কোথায়? সন্ধ্যা রাতে আমার বিয়ে হয়েছে, বিয়ের আসর থেকে ওরা আমাকে উঠিয়ে এনেছে। ওদিকে আমার মা, বাবা, স্বামী, শ্বশুর, আত্মীয় স্বজন কি করছে, কেমন আছে আমি কিছুই জানি না। কি সর্বনাশ, সারাটা রাত পার হয়ে গেছে। শালা, তোর সাথে আবার দেখা হবে। চলো বোন। ভাইয়া এসো। শম্পা, তুমি এখানে কেন? ওরা সব কোথায়? ওরা সবাই চলে গেছে আপা। বাবাকে যা তা বলে অপমান করে চলে গেছে। সাহেব, দুলাভাই তোকে বাঁচাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, মাথা ফেটে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওরা দুলাভাইকে তুলে নিয়ে গেছে। বাবা যেতে চেয়েছিল, ওরা নেয়নি। আমি ফিরে এসেছি বাবা। সাহেবের অসুস্থতার কথা শুনে পাগলের মতো ছুটে এসেছি। কেন এসেছো? এখানে না এসে যেখানে গিয়েছিলে সেখানেই তোমার ফিরে যাওয়া উচিত। কি বলছেন বাবা? আমি এই ঘরের বউ, এই ঘরই তো আমার আশ্রয়, এখানেই তো আমার জীবন। না, তার হয় না। আমি আমার আভিজাত্য, ঐশ্বর্য, প্রতিপত্তি সবকিছু বিসর্জন দিয়ে এ বিয়ে মেনে নিয়েছিলাম, কিন্তু তাই বলে সমাজে যে সম্মানটুকু আছে সেটুকু বিসর্জন দিতে পারি না। না না, বিশ্বাস করুন, আমি অপবিত্র নই। ওরা আমাকে অপবিত্র করতে পারেনি। বাহ, সুন্দর বলে। সন্ধ্যা থেকে একদল গুন্ডার সঙ্গে রাত কাটিয়ে সকালে আরেকদল গুন্ডার সঙ্গে ফিরে এসেছো, এরপর তুমি বলতে চাও তুমি সত্যি আছো? বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন। বেশ, আমি বিশ্বাস করলাম। আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি, কিন্তু সমাজ তো বিশ্বাস করবে না। বাবা, আজ না হোক কাল সাহেব আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে। অফিসের কর্মচারী, পিয়ন, চাপরাশি, দারোয়ান সবাই মুখ তুলে হাসবে। তাই তোমার সাহেবের মঙ্গলের জন্য বলছি, তুমি চলে যাও। দু একদিনের মধ্যে এই সাহেবের তালাকনামা তোমাকে পৌঁছে দেবো। আমি চলে যাব বাবা, আমি চলে যাব। আমি আর কোনোদিন কোনো দাবি নিয়ে আসবো না। শুধু একবার ওকে এক নজর দেখতে চাই বাবা। ও আঘাত পেয়েছে,
শুধু কেমন আছে এটুকু দেখে চলে যাব বাবা। বাবা বাবা আপনি দুটি পায়ে পড়ি বাবা, শুধু একবার ওকে দেখতে দিন বাবা, দেখতে দিন, দেখতে দিন বাবা, দেখতে দিন। কে? উঠিস না বাবা, উঠিস না। কে এসেছিল বাবা? কে আর আসবে? ওই হতভাগিনী চম্পা। চম্পা? আমি জানতাম ও আসবে। বন্ধু ফিরে এসেছে? কোথায় সে? তাকে এখানে আসতে বলো। বলেছিলাম, কিন্তু সে এলো না, দরজা থেকেই ফিরে গেল। ফিরে গেল? নিশ্চয়ই তুমি তাকে এমন কিছু বলেছ? ওরে না রে না, সে নিজেই ঘৃণায় লজ্জায় কুঁকড়ে আছে। সে শুধু আমাকে জানাতে এসেছিল যে কোনো ভদ্র ঘরের বউ হওয়ার মর্যাদা আর তার নেই, আমরা যেন তাকে ক্ষমা করে দিই। না বাবা না, চম্পার কি অপরাধ? সত্যি যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সে অপরাধ তাদের যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল। বুঝি বুঝি, আমি সবই বুঝি, কিন্তু সমাজ তো বুঝবে না রে। আর গোটা সমাজটাকে আমি একা তো বদলাতে পারবো না। আমি সমাজ মানি না বাবা। সমাজ, সংস্কার, সমাজের মানুষ সবকিছুর বিনিময়ে আমি চম্পাকে চাই। তুই সমাজ মানিস না, কিন্তু চম্পা মানে। ব্যথা হয়তো তার বুকটা ফেটে গেছে, কিন্তু তবু সে তোকে তালাক দিয়ে গেছে। তালাক দেবে? না না, আমি নিজে যাব। আমি নিজে গিয়ে বিআই সাহেবকে বুঝিয়ে বলবো যে আমি কিছুতেই হতে দেবো না। বাবা না, বাবা তুমি যেও না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। ওরা তো ঠিকই করেছে, এছাড়া সমাজে মুখ দেখাবার ওদের আর কি উপায় আছে বলো? চম্পা, তাই বলে এত বড় অন্যায় তুমি মুখ বুঝে মেনে নেবে কেন? অন্যায়? কার অন্যায়? এই সমাজে এমন লোক কে আছে? গুন্ডারা সারা রাত একটি মেয়েকে আটকে রেখেছিল, সে কথা জানার পরও তাকে বউ হিসেবে মেনে নিতে পারে এমন কে আছে? কিন্তু তোর অপরাধ কোথায়? তুই কেন শাস্তি ভোগ করবি? কারণ আমি যে নারী, অপরাধ যারা করেছে তাদের শাস্তি দেবার ক্ষমতা যেমন নেই। কে বলেছে ক্ষমতা নেই? আমি ওদের শাস্তি দেব, আমি ওদের নামে মামলা করব। বাবা পারবে না? পারবে না ওদের শনাক্ত করতে? পারবে না ন্যায়ের পথে সাক্ষী দিতে? বাবা, আপনার মেয়েকে যখন আমি বোন বলে রেখেছি, তখন ভাইয়ের যা কর্তব্য তা সবই আমি পালন করব। বাবা, যাদের জন্য আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল তাদের জন্য কোনো ক্ষমা নেই। আপনি মামলা করুন। আপনার হুকুমে আমরা কাজ করলাম, এখন বিপদের সময়ে আপনি এমন কথা বলছেন? পুলিশ আমাদের আড্ডা পর্যন্ত হামলা করেছে। করবেই তো, কতগুলো পথের ছেলেকে পথেই না আটকে আড্ডা পর্যন্ত টেনে নিয়ে গেছে। তারপর আবার ওই আড্ডাতে ওদের কবর না বানিয়ে নিজের এই কবরে যাবার রাস্তা করবে। এখন আমি কি করতে পারি? বস, এই সময় আপনি যদি আমাদের না দেখেন তাহলে আমরা কার উপর ভরসা করবো বস? হাকিমের ওপর। দেখো তিনি তোমাদের কি বিচার করেন। তাহলে তো ফেসে যাব বস, সাক্ষী প্রমাণ সব আমাদের বিপক্ষে। এই শেষবারের মতো আমি দাঁড়াচ্ছি তোমাদের সপক্ষে, কিন্তু আর একবার যদি কোনো কাজে ফেল করো তাহলে আমাকে দেখবে তোমাদের জমের ভূমিকায়। যে কোনো কাজের খারাপ দিকটা আগে থাকতে ভেবে রাখা আমার চিরকালের অভ্যাস। গত 6 দিন আগে তোমরা চিটাগং গিয়েছিলে, ফিরেছ আজই সকালে, এই তার প্রমাণ। কোর্টে আমি হাজির থাকবো। উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষ্য প্রমাণ এবং আসামি ও বাদীর জেরা থেকে এ কথা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়নি যে অভিযুক্ত আসামি বৃন্দ সত্যিকার ভাবে এই অপরাধ সংঘটিত করেছে। মিসেস চম্পা শোকে কাতর শ্বশুর আর অসহায় উদ্ভ্রান্ত বাবাকে মন্ত্রণা দিয়ে পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ব্যাপারটি
ধামাচাপা দেওয়ার জন্য এই মামলাটি সাজানো হয়েছে। তাই বেনিফিট অফ ডাউট দিয়ে এই আদালত আসামিদের বেকসুর খালাস দিচ্ছে। ভালোই করেছো সাহেব, ভালোই করেছো। এই দেশ হলো তোমার জীবন থেকে আমার কলঙ্কের দাগ চিরদিনের জন্য মুছে গেল, চিরদিনের জন্য মুছে গেল সাহেব। চম্পা সত্যি আমাকে তালাক দিতে পারলো? চম্পা অনেক বুদ্ধিমতী মেয়ে বাবা। আজ আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি চম্পা তোমাকে সত্যি ভালোবাসত, তাই তোমার মঙ্গলের দিকে তাকিয়ে ও এ কাজ করেছে। আহা, মেয়েটার জন্য সত্যি বড় মায়া হয়। হ্যাঁ হ্যাঁ, আমি হাইকোর্ট করবো, প্রয়োজন বোধে সুপ্রিম কোর্ট করবো। না বাবা না, না না, আমি কারো কথা শুনবো, কারো কথা শুনবো না। বাবা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। নিয়ে যেতে হবে। ধাক্কা দিয়ে চলে গেল। হাসপাতালে নিয়ে যাবো, ভয়ের কোনো কারণ নেই। মা, আমি একটু ফোনটা ধরে আসি। হ্যালো হ্যালো হ্যালো, কে? মিস চম্পা? না, আমি শম্পা বলছি। আপনি কি বলছেন? আমাকে আপনি চিনবেন না, মিস চম্পাকে খুব প্রয়োজন। কি বললেন? বাসায় নেই? ঠিক আছে, এটাই চলুক। হ্যালো, শুনুন, ভাবছিলাম আপনি ছেলে মানুষ, মানে আপনাকে জানানো ঠিক হবে কিনা। আপনার বাবা সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছেন। ওই শুনুন, যন্ত্রণায় ছটফট করছে। কোথায় কোথায় আমার বাবা? আমাদের এখানেই আছেন, ডাক্তার ট্রিটমেন্ট করছেন। আপনি শীঘ্র চলে আসুন। কোথায় আপনারা? আমি কি করে চিনবো? আপনি 7 রাস্তার মোড়ে চলে আসুন, ওখানে আমার ছোট ভাই গাড়ি নিয়ে থাকবে। প্লিজ দেরি করবেন না কিন্তু। না না, মাকে জানানো যাবে না, মা সহ্য করতে পারবে না। এখনো আসছে না কেন? এসে গেছেন? আসুন, আমাদের গাড়িতে আসুন, আসুন। এই, তোমার ভাড়া কত? আসুন বসুন।
ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করলে হসপিটালে না গিয়ে 7 রাস্তার মোড়ে কেন? 7 রাস্তার মোড়? হ্যালো, পুলিশ স্টেশন? বাবা, ওই তো আপনার বাবা। শম্পা, শম্পা, তুই কেন এখানে এলি মা? আমাদের নামে মামলা করা হয়েছিল, এবার সেই মামলার রায় বেরোবে তোমার মেয়ের উপর দিয়ে, আর সেই রায় লেখা হবে তোমার বাবার চোখের সামনে দিয়ে। কি হয়ে গেল রে শম্পা? কি হয়ে গেল? কি হয়ে গেল? যে শয়তানরা তোকে তুলে নিয়ে গিয়েছিল তারাই বাবাকে খুন করেছে। তারাই আমাকে আমার সব শম্পা 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 শয়তানরা সব পালিয়ে গেছে, তবে আজ হোক কাল হোক ধরা ওদের পড়তেই হবে। আচ্ছা, আপনারা কি অনুমান করতে পারেন ওই শয়তানরা কারা? আমি জানি না ইন্সপেক্টর, আমি জানি না। আমার বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমার একমাত্র আদরের বোনকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে করে শেষ করে দিয়েছে। ইন্সপেক্টর সাহেব, দুটো লাশ আমার চোখের সামনে, তবু আমি জানি না এরা কারা। আর যদি জানতাম তাতে বা কি ফল হতো, হয়তো ব্যাংকক, সিঙ্গাপুর কিংবা আরো কোনো দূরের প্লেনের টিকিট এনে প্রমাণ করে দিত ওরা ঢাকাতেই ছিল না। আপনি কি আপনার ওই মামলার আসামিদের সন্দেহ করেন? আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আর রানীমাকে তো আমি আগেই পছন্দ করে রেখেছি। কিন্তু সাহেব? না পারছেন না, সাহেবকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই বয়সে এমন আবেগ অনুভূতি একটু থাকেই। আর তাছাড়া রানীমা আমার ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মেয়েটার কথা একবার ভাবুন। হ্যাঁ, বড় দুঃখ হয়, কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত নেই। তাছাড়া ও নিজের অবস্থা বুঝে নিজেই সাহেবকে তালাক দিয়ে গেছে। আপনি আর আপত্তি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি রানী মামনিকে আমার ঘরে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আপনার কথাই আমি আর কি আপত্তি করব।
বাকি সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছে তো বটেই, তা নাহলে বুঝুন বিয়ের আসরেই অমন একটা কাণ্ড ঘটবে কেন? আসলে আমার ঘরের ভাগ্য জড়িয়ে রয়েছে রানী মামনির ভাগ্যের সাথে, সেখানে অন্য মেয়ে আসবে কি করে? যা, নিশ্চয় হওয়া গেল। এখন তাহলে চলি পার্টনার? আরে না না, পার্টনার কিসের? বেআই সাহেব। বেআই সাহেব, চলুন। খোদা। বাবা, কি রে মা? এটা বোধহয় ভালো হলো না বাবা। কেন রে? আমি কি তোর মঙ্গল চাই না? এমন একটা ঘটনা ঘটে যাবার পর সেখানে যেতে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না বাবা। কিন্তু মা, যা ঘটেছে আমাদের তো তাতে কোনো হাতই ছিল না। তাছাড়া ডিভোর্স যখন হয়ে গেছে তখন কোনো বাধাও তো নেই। আর ও বিয়ে তো বিয়ে নয়, সাহেব তো একদিনও ঘর করেনি ওই মেয়ের সাথে। মা, সব ঠিক হয়ে যাবে, তুই দেখবি। ওদের তো তাতে কোনো হাতই ছিল না। তাছাড়া ডিভোর্স যখন হয়ে গেছে তখন কোনো বাধাও তো নেই। আর ও বিয়ে তো বিয়ে নয়, সাহেব তো একদিনও ঘর করেনি ওই মেয়ের সাথে। মা, সব ঠিক হয়ে যাবে, তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, তুমি দেখো, এ কিছুতেই ঠিক হবে না। তোমার কথা শুনতে গিয়েই এত বড় অঘটনটা ঘটে গেল। তখন যদি ওই বাজে মেয়েটা সম্বন্ধে তোমাদের জ্ঞান হতো তাহলে এত বড় অঘটন ঘটতো না। তবু বলছি, সাহেবের মনের দিকে তাকিয়ে তুমি আরেকটু ধৈর্য ধরো। না, আমি কথা দিয়ে এসেছি, এবার তোমার ছেলে মরে গেলেও আমার সে কথা নড়চড় হবে না। সব ঠিক করে এসেছো? আমার জন্য নয়, তোর মায়ের জন্য। দেখেছিস এই কমাসে তোর মায়ের অবস্থা কেমন হয়েছে? মা, মা তোমাকে এই কথা বলেছি? তুই তোর ছেলে, বুঝতে পারিস না কেন তোর মা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? এত বড় আঘাত তাকে বোবা করে দিয়েছে। দিন রাত কেঁদে কেঁদে শেষে হয়তো অন্ধ হয়ে যাবে। বাবা, তুমি তুমি তোমরা আমার ব্যথাটা বুঝতে পারছো না। বুঝি বুঝি সাহেব, কিন্তু তোর মাকেও তো এভাবে মরতে দিতে পারি না। ছেলে হয়ে তোর কি কোনো কর্তব্য নেই? মা, সাহেব, খোকা, আমি আর পারি নে বাবা, আমি আর পারি না। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। আমি সব মেনে নেব, সব মেনে নেব। অত্যাচার কিছুতেই মুখ বুঝে সহ্য করা যায় না। আমি ওদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। হ্যাঁ, ওরা টুকরো টুকরো হবে, তবে তোমার হাতে নয় ভাইয়া।
ইয়েস স্যার। বিশেষ করে তোমাদের উপর যে রহস্য উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছিল তা তোমরা কতদূর এগিয়েছো? স্যার, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এতদিন এসব গুন্ডা পান্ডারা একচ্ছত্র আঘাত করে গেছে, ভেবেছিল এর জবাব তারা কোনো দিনই পাবে না, কিন্তু দেখুন প্রতিঘাত শুরু হয়ে গেছে। ইন্সপেক্টর, আঘাতকারীকে শাস্তি দেবার অধিকার আছে আইনের। কোন অপরাধী নিজের হাতে আইন তুলে নিতে পারে না। আমি জানি স্যার, যে দুজন মারা গেছে তারা একই গ্রুপে। এই গ্রুপটার যে সমস্ত অপরাধের রিপোর্ট আছে আমি তা সংগ্রহ করেছি। ওদের অপরাধের রিপোর্ট? স্যার, কারণ যাদের ওরা আঘাত করেছে আমাদের জানতে হবে এই কেউটেটা কে। থ্যাংক ইউ। একই সাথে তোমাকে নজর রাখতে হবে ওদের বাকি সদস্যদের উপরও। বাহ, হারাধনের 5টি ছেলের মধ্যে 2টি গেছে, 3টি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এরাই আমার সুযোগ্য ডান হাত আর বাঁ হাত। আর কি, এখন যাও, ভয়ে আমার বেডরুমের খাটের নিচে লুকিয়ে থাকো। লজ্জা করে না বেহার দল? বস, কোথা থেকে কিভাবে কি ঘটছে আমরা কিছুই বুঝতে পারছি না। জাফরের উপর আমরা কড়া নজর রেখেছি বস, কিন্তু কাল রাতে হায়াত যখন খুন হয়েছে জাফর তখন হোটেল মেইনাতে ছিল। তাহলে তো বুঝে খুন করেছে। শোনো, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমার মন বলছে খুনি যেই হোক, চম্পার ঘটনার সাথে তার কোনো যোগাযোগ আছেই। চম্পার উপরে আঘাত হানলেই প্রতিঘাতকারী আর আত্মগোপন করে থাকতে পারবে না। তাকে চেনার জন্য আজ রাতেই তোমাদের চম্পাকে খুন করতে হবে। ওই ডাইনিটা শেষ হলে আমিও একটা দুশ্চিন্তা থেকে বাঁচি। শোনো, তোমার সাথে কথা আছে। চম্পার খুব বিপদ। চম্পার বিপদ? হ্যাঁ, আপনাকে একদল গুন্ডা চম্পাকে খুন করতে যাবে। কে বলেছে তোমাকে? শুনলে কি করে? আমার একটু জিজ্ঞাসা করো না, আমি কিছুই বলতে পারবো না। শুধু বিশ্বাস করো, দোহাই তোমার, আমি মিথ্যে বলিনি। না না, এ হতে পারে না। আমার জীবন থাকতে চম্পাকে কেউ খুন করতে পারবে না। তুই অপেক্ষা কর, আমরা মাল নিয়ে আসছি। ওকে। হেদু গেল কোথায়? সারা যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে। হেদু, 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 নিশ্চয়ই সারা কোনো মেয়ে মানুষের ফাঁদে পড়েছে। তাই বলে যারা আমরা দেরি করতে পারি না। না, চল ও সবাই চল, বসকে কালি কমপ্লেন করতে হবে। চম্পা, চিনতে পারছিস কুত্তা? কি হলো, দূরে সরে যাচ্ছিস কেন? একদিন তো কাছে পাবার জন্যই তুই আমাকে তুলে এনেছিলি। আমি না। নাম কি তোর? নাম বাপ মা ঠিকই রেখেছিল, কিন্তু সময় মতো হেদায়েত করতে পারেনি। আজ তোর হেদায়েত।
গুলিতে তোর মগজ ভেদ করে যাবে। ওই মগজে এতদিন যত নষ্টামি আর শয়তানি বুদ্ধি খেলা করছে, আজ সব একবার সাফ হয়ে যাবে। জানি না, জানি না, জানি না, জানি না। কিন্তু বছর ছেলে একটা অসহায় মায়ের বয়সী মহিলার গায়ে হাত তুলতে লজ্জা করে না কা পুরুষের দল? হিম্মত থাকে তো আমার গায়ে হাত তুল। আপনি চলে যান সাহেব। সাহেব যাব, তবে তোদের লাশ নিয়ে যাব। সাহেব সাহেব আপনি চলে যান, নইলে ভালো হবে না বলছি। খারাপটা কি হবে সেটাই তো দেখতে চাই। আপনি চলে যান, চলে যান। চম্পা, কি হয়েছে মা? একদম কুম্বা তোকে খুঁজতে এসেছিল, তোকে না পেয়ে আমাকে ধরে নিয়ে গেছিলেন। কোথেকে সাহেব এসে আমাকে বাঁচিয়েছে। সাহেব? বাবা সাহেব, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। তোমার চাইলে ঘিরে দাও, যাও। আপনাদের সারাতে ওরা পালিয়ে গেছে ইন্সপেক্টর। থ্যাংক ইউ, আপনারা সময় মতো পৌঁছে গেছেন, না হয় যে কোনো অঘটন ঘটে যেত। আপনি তো মিস্টার সাহেব? জি। আপনি ইনফরমেশন পেয়েছেন কোথা থেকে? আমি জানিয়েছি। আপনি? হ্যাঁ, টেলিফোনে ক্রস কানেকশন হয়েছিল। কি শুনেছেন? শুনলাম কারা যেন বলা বলি করছে আজ রাতে চম্পাকে খুন করতে হবে। এই শহরে তো অনেক চম্পা আছে, আপনি কি করে ভাবলেন যে এই চম্পার কথা বলছিল? জি ভাবলাম, মানে ও হ্যাঁ, টেলিফোনের অপর প্রান্ত থেকে বলছিল বিয়ের রাতে ওকে তুলে নিয়ে তো খুন করতে পারোনি, আজ না পারলে তোমাদের রেহাই নেই। এই কথা শুনেই আমার বিশ্বাস এলো এই চম্পার কথাই বলছিল। মিস্টার সাহেব, আপনি কাউকে চিনতে পেরেছেন? জি না, কারণ মুখ তো ওদের ঢাকা ছিল, গলার স্বরও আছে না। তবে ওরা আমাকে চেনে। কি করে বুঝলেন? আমার নাম ধরে ওরা ডেকেছিল। আরেকটা আশ্চর্যের ব্যাপার, ওদের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও আমার উপর তা ব্যবহার করেনি, অথচ চম্পাকে দেখার সাথে সাথেই গুলি করতে চেয়েছিল। আপনাদের সাড়া না পেলে হয়তো কিছু একটা ঘটেও যেত। মিস চম্পা, আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি আর কাকে সন্দেহ করব? আর যদি করিও, হয়তো দেখবেন তারা প্লেনের টিকিট দেখিয়ে প্রমাণ করে দেবে ঘটনার দিন তারা হংকং কিংবা লন্ডন ছিল। হ্যাঁ, ফাইল ঘাটতে ঘাটতে জানতে পেরেছি ম্যাডাম, আপনার এক কেসে ওরকম ঘটেছিল। আপনি কি ওই কেসের আসামিদের সন্দেহ করেন? না না, আমি কাউকেও সন্দেহ করি না। ওদের উপর নজর রাখা আইনের কর্তব্য, আইন সে কর্তব্য অবশ্যই পালন করবে, কিন্তু আইনকে সাহায্য করবার কর্তব্য কিন্তু আপনাদের সবার। ওকে, চলি, খুদা হাফেজ। আপনাদের এই দয়ার জন্য আমি কৃতজ্ঞ। প্রতিদানে দেবার মতো আমার তো কিছু নেই, তবু যে কটা দিন বাঁচি আপনাদের এই দয়ার কথা আমি কোনোদিনই ভুলবো না, কোনোদিনই ভুলবো না। আপা, আমি তোমাকে নিতে এসেছি। আপা চলো।
দয়ার কথা বলছিলেন আপা। তোমার চেয়ে বেশি দয়া আর কি করতে পারে? না বোন, আমি এমনই একটি মেয়ে যার ছায়া মানানো পাপ। আপা, পৃথিবীর আর কেউ না জানুক, আমি জেনেছি তুমি নিষ্পাপ। তোমার অধিকারে এতটুকু ভাগ বসাবার ক্ষমতা কারণ নেই। তুমি চলো আপা, তোমার স্বামী, তোমার সংসার তুমি বুঝে নাও। আমাকে ছোট বোনের মতো যদি নাও পারো, তবে আবর্জনার মতো তোমার পায়ে ঠাই দাও, আমি তাতে খুশি থাকবো আপা। না বোন না, যে তীর হাত থেকে ছুটে যায় তার কেবল একটাই ক্ষমতা থাকে, আঘাত করার ক্ষমতা। আমি সেই ছুটে যাওয়া বিষাক্ত তীর, আমি শুধু সর্বনাশ ঘটাতে পারি। শুনুন, আমার জন্য আমার বাবা মরেছে, বোনকে জীবন দিতে হয়েছে। আমি যেখানে যাব সেখানে আগুন জ্বলে উঠবে। তাই কোনো ঘর আমার জন্য নয় বোন, কোনো ঘর আমার জন্য নয়। আজ আর আমার কোনো খোঁজ নেই। সাহেবের ভার যখন তোমার মতো মেয়ের হাতে পড়েছে, তখন আর আমার ভাবনা কি? আজ আমি সুখী, আজ আমি সত্যি বড় সুখী। সাহেব? হ্যাঁ বস, হঠাৎ করে উনি এসে পড়াতে আমাদের সমস্ত প্ল্যান গোলমাল হয়ে গেল। অসহায়ের মতো আমাদের মার খেয়ে পালিয়ে আসতে হলো। কিন্তু সাহেব কি করে খবর পেল? জানি না বস। শুধু সাহেব সাহেবই না, পুলিশের সাথে আপনার বৌমাকে আমরা নামতে দেখেছি। হোয়াট? বেচু, মাসুদ, তোমরা একটা একটু করো, আমি এখানে ভাবতে পারছি না। এদু মরেছে, আয়াত মরেছে, আলু মরেছে, ঘরে আমার স্ত্রী, আমার সন্তান আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। অথচ তোমরা চম্পার ওই ক্রিমিনাল জাফরটার কিছুই করতে পারছো না। শোনো, আমার মনে হচ্ছে ওই জাফর তোমাদের পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, আর সেই কাল রাতে তোমাদের আড্ডার সামনে থেকে হেদুকে তুলে নিয়ে খুন করেছে। আজ আমি বুঝতে পারছি কেন জাফর সেদিন আমার বাড়িতে এসেছিল। নিশ্চয়ই জাফরের মাধ্যমে এই সাহেব সবকিছু জানতে পেরেছে। জাফর, এই জাফর যে আরো কত কি করছে কে জানে। হ্যালো, ইন্সপেক্টর দেলোয়ার বলছি। ইন্সপেক্টর হোসেন বলছি। এই মাত্র একটা কালো পোশাক পরা লোক মাসুদের বাড়িতে ঢুকেছে, খুব সন্দেহজনক। ওকে। তোরা আমার বাবাকে খুন করেছিস, আমার আদরের ছোট্ট বোনটিকে শেষ করেছিস, এবার হবে তোর পালা।
বন্ধ হচ্ছে না। রাত থেকে এত যে আপনি কি হলো? আমাকে আশা করেন নিশ্চয়ই? না না, তা কেন? আসুন, বসুন বসুন। তারপর বলুন, আইন কতদূর এগুলো? কোনো খোঁজ পেলেন? দেখুন, আইন এমনই জটিল জিনিস যে একটা ধরে টানলে সাথে আরো কিছু এসে যায়। আচ্ছা, আপনার সে কিডন্যাপ কেসে যারা আসামি ছিল তাদের 4 জন একে একে খুন হয়েছে, জানেন আপনি? আমি এসব কি করে জানবো? তা অবশ্য ঠিক। জাগে, আপনার লকেটটা আপনি নিশ্চয়ই কোথাও ফেলে এসেছেন। দেখুন তো, এটা আপনার না? বাহ, একদম আমার লকেটের মতো। নাকি আপনারটাই? সে দেখুন না। সরি টু ডিস্টার্ব ইউ। আসেন। একটু চাকরি যাবেন না? না, আজ থাক, অন্য একদিন। আশা করি আবার আমাদের দেখা হবে। আসি, খোদা হাফেজ। খুদা হাফেজ। শম্পা, তোর লকেটটা আজ আমাকে রক্ষা করেছে। ধরা পড়লে যে আমার চলবে না, কারণ এখনো যে আমার প্রতিঘাত বাকি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিঘাত, আরো প্রতিঘাত আসবে, আর এবার তার শিকার হবে তুমি। বস, সারা একটার পর একটা কাজে তুমি ফেল করছো। সামান্য একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার কাজটুকু করতে গিয়ে ঝামেলার উপর ঝামেলা বাড়াচ্ছে। 4 বাজু বেকুবের মতো পালিয়ে। বেটু, আমাদের মতো মানুষেরা তোমাদের মতো গুন্ডাদের পালে কেন জানো? কারণ মানুষ তোমাদের দেখে ভয় পাবে, আর সেই ভয়ের সুযোগে তাদের চোখের উপর দিয়ে আমাদের কাজ উদ্ধার করে নেবে। আর তোমরাই যদি ভয়ে কুকড়ে লুকিয়ে থাকো, তাহলে মানুষের ভয় পাবে কাকে? পারে আমি কি আমার কারবার বন্ধ করে দেবো? কিন্তু বস, এই অদৃশ্য হাতের মার কিছুতেই মোকাবেলা করতে পারছি না। তাহলে তো আমিও আর তোমার উপর ভরসা রাখতে পারছি না, আমাকেও নতুন লোকের সন্ধান করতে হয়। না বস, না, আমি আবার সব ঠিক করে ফেলবো। আমাকে আর কিছুদিন সময় দিন বস। সময় নয়, তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি। এখন রাত 12টা, ঠিক 24 ঘন্টার সময়, অর্থাৎ কাল রাত 12টার মধ্যে আমি তোমার মুখ থেকে জাফরের মৃত্যু সংবাদ শুনতে চাই। আমি খবর পেয়েছি ইদানিং জাফরকে রোজ একটা মেয়ের সাথে নদীর ধারে দেখা যায়। ট্রেনটার সময় নিশ্চয় লোকে অস্ত্র নিয়ে যায় না, অতএব জাফরকে তুমি নিরস্ত্রই পাবে। ওকে বস, তাই হবে। ওয়াদা করছি, এবার আমি বিফল হয়ে ফিরবো না। চলি বস। দাঁড়াও, বিফল যদি হও তাহলে ভুল করে আর এখানে ঢোকার সাহস করো না। আর যদি সফল হয়ে ফিরতে পারো তাহলে তোমার জন্য অপেক্ষা করবে সুরাজ সাকির এক শানদার জলসা। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। কাল সন্ধ্যার আগেই খেলা খতম হয়ে যাবে। গুড নাইট। কেউ জানে না কেমন করে ভালোবাসা হয়ে যায়। আহা 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 আহা, দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। কেউ জানে না কেমন করে ভালোবাসা হয়ে যায়। লা 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 লা, লা 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 লা। দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। দুটি মনের দুটি আশা এক হয়ে যায়।
সুখে হয় হারা। দুটি চোখের দুটি তারা এক প্রেমে দেয় সারা। ও মিলনের গান হয়ে মন প্রাণ ছুঁয়ে ডাক দিয়ে যায়। দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। ও দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। আমি ছিলাম তুমি ছিলে দুটি ভ্রমর দুটি ডালে। কাছে সিংহারা দিলে বাহু জড়ি বেঁধে নিলে ও সুখেরও স্বপন হয়ে মালার বাঁধন দিয়ে জড়ালে আমার। দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। ও দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। কেউ জানে না কেমন করে ভালোবাসা হয়ে যায়। লা 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 লা। দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। ও দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। ও দুটি মনের দুটি আশা এক হয়ে যায়। এই কি হয়েছে? তোমাকে তো আগে কখনো চিন্তা করতে দেখিনি। চিন্তাকে তো কবেই জীবন থেকে ছুটি দিয়ে দিয়েছিলাম লায়লা, কিন্তু তোমাকে পেয়ে চিন্তা আবার ফিরে এসেছে। তোমাকে তো আগেই বলেছিলাম আমাকে নিয়ে ভাবলে তোমার কষ্ট বাড়বে। ভাবনা তোমাকে নিয়ে নয় লায়লা, ভাবনা এই জীবনটাকে নিয়ে। কদিন আগে পর্যন্ত ওই জীবনটার জন্য কোনো মায়া ছিল না, কিন্তু কিন্তু আজ তোমাকে পেয়ে বাঁচার বড় স্বাদ হয়। জাফর, হ্যাঁ লায়লা, বাঁচার স্বাদ যখনই বেশি হয় মৃত্যু তখনই কাছে এসে দাঁড়ায়। ভাইয়া চলো হারামজাদি, আমার বোন হয়ে আমারই খেয়ে আমার শত্রুর সাথে তোর সম্পর্ক। ওর আগে তোকে শেষ করবো।
বলতে পারবে না, বলতে পারবে না। বেচু, তুমি ব্যর্থ হয়ে ফিরে এসেছো। তার চারের শত্রু আজ কত? কিন্তু তার সঙ্গে লালা আপা অনেক আগে ওই হারামজাদিকে শেষ করে দেওয়া উচিত ছিল। স্বার্থের জন্য নিজের বাপ মাকে খুন করেছি, আর এই তো সৎ বোন। চল, ফুলবাগের আড্ডায় শানদার জলসা অপেক্ষা করছে। এসো। ভাই একে এ হলো কাটার ভেতর থেকে তুলে আনা একটা গোলাপ। গোলাপটা কিন্তু সত্যি গোলাপ। অবশ্য আমার ভাইয়ের চোখে যখন পড়েছে তখন মিথ্যে হবার উপায় নেই। ভাই, অবশ্য সৎ ভাই। আজ সন্ধ্যাকে ওরা বিরিছের নিচে বেশি আমাদের দুজনকে খুন করেছে। বেশি দলবল নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছিল। প্রচন্ড গন্ডগোলের মধ্যে ওকে নিয়ে আমি মোটরসাইকেল সহ নদীতে ঝাঁপিয়ে পড়ি। ওদের অবশ্য ধারণা যে গুলি খেয়ে আমরা ছিটকে পড়েছি। সেই খুশিতে বেচুয়া নাচ গানের জলসা বসাবে। কোথায় কোথায়? জায়গাটা চিনার কথাই ভাবছি। আমার কানে শুধু এসেছে ফুলবাগের আড্ডা। ফুলবাগ। কোথায়? মেরুদের শেষ প্রান্তের ভাঙা বাড়িটার পেছনে। এই রাতই হবে আমার শেষ প্রতিঘাত। আর আমারও আজ এক চরম আঘাত হানার রাত। কিসে? বলবো, সব বলবো। দোয়া করো বোন, যেন সাকসেসফুল হয়েছে। এসো বোন, চলো। হায়দার খান, আজ রাতই হবে তোমার জীবনের শেষ রাত। ঘরে ফিরে এসে দেখবে তোমার অপেক্ষায় তোমারই জম বসে আছে। বাইরে কাজে ঢুকছে কি? মা কোথায়? নিজে খাবার লাগছে। আমাদের বাড়িতে ডাকে পড়ছে। খবরদার, হাত তুলে দাও। কে তুমি? আমার নাম জাফর। তুমি জাফর হওয়ার যেই হও, আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই। নিস্তার যে আমাকে পেতেই হবে, কারণ আজ রাতেই আমাকে কাজ শেষ করতে হবে। সাহেব সাহেব, প্লিজ আমাকে যেতে দিন। খবরদার, আমাকে যেতে দিন সাহেব সাহেব, নইলে লকেট? দেখছি একই লকেট। মা, এই লকেট ওর গলা করতে গেল? আরে এ তো তোর ভাই জাহেদ। আমার ভাই, ভাইয়া, 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 शराबी धीरे करो तन, शराबी हाथे मारो तन।
কেন? আয়, কাছে আয়, আয়। আমি সেই চম্পা যার বাবাকে তোরা খুন করেছিস। না না, আমি না, তুই আর তোর মতো কয়েকটা কুত্তা আমার মাসুম ফুলের মতো বোনটাকে ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করেছিস। আজ আজ আমিও তোদের টুকরো টুকরো করবো। তোর ওই হাতে আর পায়ে যে নষ্টামি ছিল আজ বের করে দিচ্ছি। আমার বাবার বোনকে যে যন্ত্রণা দিয়ে তুই খুন করেছিস, তোকেও সেই যন্ত্রণা দিয়ে খুন করবো। তোদের জন্য একটা অবলা নারীর মেয়েদের আনা হাত খুলে হাত হয়েছে। তোদের জন্যই একটা সাজানো বাসর তছনছ হয়েছে। একটা সুন্দর সংসার ভেঙে গুড়িয়ে গেছে। কয়েকটা জীবন নষ্ট হয়েছে। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। তুই আমার ছেলে, এরা এরা সবাই আমার শত্রু। থামো থামো, কাকে শত্রু বলছো জানো? সে কে? তোমারই ছেলে বাবা, তোমারই ছেলে, আমার আমার বড় ভাই জাহেদ। না, হ্যাঁ হ্যাঁ, ও আমারই হারানো মানিক জাহেদ। থামো, বলো না বলো না, আমার সেই ভালো ছিল, আমি জানতাম না কি আমার বাবা একজন স্মাগলার খুনির সন্তানের পরিচয় চেয়ে অনেক ভালো ছিল, অনেক ভালো। আমার আজ আমার শান্তির দিন, বেঁচে থেকে তোমাকে কাছে পাইনি। আজ মৃত্যুর সময় অন্তত তোমার কোলে মাথা রেখে মরতে পারলাম। এ মরণ আমার সুখের মরণ।
মৃত্যুটা আমি চাই। তোমার তো বেঁচে থাকা দরকার, তা না হলে সাহিত্যকে কে দেখবে? তুমি তোমার সবচেয়ে বড় অধিকার। অধিকার? সেই অধিকার তো আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। মিথ্যে কথা। বাবা তোমাদের দুজনকে দূরে রাখার জন্য মিথ্যে তালাকনামা পাঠিয়েছিল। আসলে তোমাদের কারণে তালাক হয়নি। আমি তোমার বাবার আরো অনেক কত সুযোগ পাইনি। আজ 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 আমি বলবো। চম্পা কোথায় আমার চম্পা? মা তোর কি হয়েছে মা? মা, চম্পার কিছু হয়নি, যা হবার আমার বাবারই হয়েছে। আমার বাবার সব কুকর্ম ধরা পড়েছে। যাও, আজ তো বুঝলে টাকা পয়সা বাড়ি গাড়ি ঐশ্বর্য সব পেলেও শান্তি পাওয়া যায় না। আল্লাহর কাছে একদিন প্রার্থনা করব, তিনি যেন তোমাকে হিদায়াত করেন, শান্তি দেন। চলুন। মিসেস চম্পা, জানি ইন্সপেক্টর, আমি প্রস্তুত। চম্পা, ইন্সপেক্টর না। মা, আজ তো তুমি খুশি হওয়ার কথা। দেখো আমাকে দেখো, আজ আমি সত্যি খুশি। বাবার আত্মাকে আজ আমি শান্তি দিতে পেরেছি। আমার আদরের ছোট বোনের আত্মা নিশ্চয়ই আমাকে দোয়া করছে মা। কিন্তু আমি আমি যেতে পারবো মা, আমার যে কেউ হয় না রে। আমি এই সব কিছুর জন্য দায়ী মা। একটা মিথ্যে তালাক আমাকে সত্যি ভেবে আমি চম্পার উপর অবিচার করেছি। চম্পা, তোমার হাতে যদি কোনো অপরাধ হয়ে থাকে তার জন্য দায়ী আমি। তোমার মেহেদিরাঙ্গা হাতকে অপরাধী করেছি আমি। স্বামী হিসেবে তোমার পাশে এসে দাঁড়াতে পারিনি। সে দোষ আমার, সে দোষ আমার চম্পা। ইন্সপেক্টর, ওই হাত করা ওর হাতে নয়, ওই হাত করা আমার হাতে পড়িয়ে দিন, আমার হাতে পড়িয়ে দিন। আইন তার নিজের গতিতে চলবে মিস্টার সাহেব। নারী হয়ে মিসেস চম্পাকে যে কেন এর পর বেছে নিতে হচ্ছে, আইন তা নিশ্চয়ই দেখবে। এই মামলার প্রধান আসামি কুখ্যাত হায়দার খান একজন খুনি ও বহু অপকর্মের দোষর। চম্পাও একজন খুনি, তার খুনের হতাও হায়দার খান। হায়দার খানের কৃতকর্মের জন্য বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল এবং চম্পাকে তার মানসিক অবস্থার কথা বিবেচনা করিয়া বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করিয়া 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল।